বাংলাদেশ দলকে ধন্যবাদ, সত্যি সত্যিই ধন্যবাদ আমাকে আমার শৈশব কৈশোরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ছোটবেলায় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটা অনুষ্ঠান হতো, একটা ইভেন্ট ছিল, যেমন খুশি তেমন সাজো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তার যেমন খুশি তেমন সাজতে পারে না, তবে যেমন খুশি তেমন খেলতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা দেখে, ওভারঅল আমাদের এই বিশ্বকাপ ক্যাম্পেইন দেখে ইনফ্যাক্ট আমার কাছে সেই জিনিসটা মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপকে ঘিরে আমাদের যে পরিকল্পনা ছিল, আমরা আমাদের বিল্ড আপে যেভাবে ভেবেছিলাম তার প্রতিফলন কি বিশ্বকাপে এসে দেখা যাচ্ছে। বাংলাদেশ তো ফেল করতেই পারে, বা বাংলাদেশ বেশিরভাগ সময় তো ফেল করেই। সো আপনি ওইভাবে যদি হিসাব করেন যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা আমরা জিতেছি, সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা আমরা খুব ক্লোজ হয়ে হেরেছি, সো সেই হিসাবে তো এই ওয়ার্ল্ড কাপটা আমাদের যেরকম ভয়ঙ্কর বাজে কাটবে বলে ভেবেছিলাম সেই তুলনায় ভালো কাটছে, বেশ ভালো কাটছে। এখনো আমাদের সুপার 8-এ যাওয়ার রিয়েলিস্টিক পসিবিলিটিস রয়েছে। কিন্তু আমার আপত্তির জায়গা বা আমার প্রশ্নের জায়গা সেই জায়গাটাতেই যে যেমন খুশি তেমন খেলোর লাইসেন্সটা কেন, কি কারণে বিশ্বকাপের আমাদের যে বিল্ড আপের প্রিপারেশনের সময় যেই স্ট্র্যাটেজি আমাদের ছিল সেখান থেকে আমরা কতটা সরে এসেছি। চলুন সেটাই আলোচনা করব উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। এবার আমি একদম ধরে ধরে বলি, নাম্বার 1 নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন। ক্যাপ্টেনের রান পাওয়াটা জরুরি, খুব জরুরি, ভীষণ জরুরি। সেই ক্যাপ্টেন রানে নেই, রানে ফেরানোর জন্য তাকে আসলে কি করতে হবে? তিনি 3 নম্বরে ছিলেন, 3 নম্বর থেকে তাকে 4 নম্বরে পাঠানো হয়েছে, 4 নম্বর থেকে তাকে এখন আবার ওপেনিং এ পাঠানো হয়েছে। নাজমুল হোসেন শান্ত সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশের হয়ে ওপেন করেছেন, 10th ওভার পর্যন্ত তিনি ছিলেন, কিন্তু তারপরে ও আন্ডিক নরকেয়ার একটা শর্ট পিচ বলে হুক করতে গিয়ে আউট হয়ে তিনি ফেরত চলে আসেন। এখন শান্ত বাংলাদেশের হয়ে ওপেন করবেন, এইটা ওয়ার্ল্ড কাপের বিল্ড আপে, ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনে কোনো জায়গায় কোনো সময় কোনো হিসাবেই কি ছিল? অবশ্যই ছিল না, অবশ্যই ছিল না। আমরা ওয়ার্ল্ড কাপে 3 জন প্রপার ওপেনার নিয়ে গেছি, তার মধ্যে 2 জনকে আমরা বাতিলের খাতায় ফেলে দিয়েছি, মানে ওপেনার হিসেবে। একটা হচ্ছে কি ধরেন সৌম্য সরকার এখন একাদশের বাইরে, লিটন দাসকে এখন 3 নম্বরে, তানজিদ হাসান তামিম শুধুমাত্র আমাদের প্রপার ওপেনার, যে 3 ওপেনারের একজন আছেন সেই তানজিদ হাসান তামিম তো 3 ম্যাচ, যে 2টা ম্যাচ আমরা ওয়ার্ল্ড কাপে খেলেছি, একটাতে 3 করেছেন, একটাতে 9 করেছেন। এখন কি তানজিদ তামিমকেও বাদ দিয়ে দিবেন? 3 ওপেনারই একটা ওপেনার হিসাব থেকে বাদ হয়ে চলে যাবে? দেখুন গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপের হিসাবটা দেখেন, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা শুধুমাত্র 2 জন ওপেনার নিয়ে গেছিলাম, লিটন এবং তানজিদ তামিম। সেই 2 ওপেনার পুরো ওয়ার্ল্ড কাপে মোটা দাগে ফেল করেছেন, কিন্তু এই 2 জনকেই আমরা খেলিয়েছি। শান্ত তো ওই ওয়ার্ল্ড কাপে ভালো অবস্থায় ছিলেন না। প্রথম ম্যাচটাতে তিনি একটা 50 করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে, তারপরে টানা 6টা ম্যাচে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। কই ওই সময় তো তাকে 3 নাম্বার 4 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে নাড়ানাড়ি করা হয়েছে। আমাদের ওপেনাররা ফেল করা সত্ত্বেও তো শান্তকে ওপেনিং হিসেবে বিবেচনা করা হয় নাই। সো আপনি এখানে দেখেন টি-20 ওয়ার্ল্ড কাপে সেটা করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 লিটন দাস। লিটন দাসকে কি আপনি 3 নাম্বার ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেছেন? কোন সময় করেছেন? মানে আপনি এই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির এই জায়গাটাতে না, লিটনকে 3 নম্বরে খেলিয়েছেন যে তাকে আসলে খেলাতেই হবে এইরকম একটা জায়গা থেকে। হ্যাঁ, লিটন ওই ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একটা ক্রুশাল ইনিংস তিনি খেলেছেন 3 নম্বরে নেমে, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও তিনি হচ্ছে গিয়ে যখন তাকে নামানো হলো সেই জায়গাটাতে ওই পারফরমেন্সের পুনরাবৃত্তি কি আপনি প্রত্যাশা করেছেন? আমি আসলে করি নাই, কারণ আমি জানি ভাই, অনেকবার দেখে এসেছি, অনেক দিন ধরে দেখে এসেছি, জানি যে লিটন আগের ম্যাচে ভালো করেছেন, ফলে তার কাছ থেকে আর তার নিজের এক্সপেকটেশনও বোধহয় খুব একটা আর নাই। সো তিনি হচ্ছে গিয়ে ওইখানটাতে ইজি একটা ক্যাচ দিয়ে কেশব মহারাজের বলে কাভারে তিনি আউট হয়ে চলে যেতে পারেন। কিন্তু আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে 3 নাম্বার হিসাবে কি লিটন দাসকে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি থেকে বিবেচনা করা হয়েছে কিনা? হয়নি। এইবার 3 নাম্বার জায়গাটাতে আসুন, সাকিব আল হাসান। সাকিব আল হাসান এই ম্যাচে 4 নম্বরে খেলেছেন। সাকিবকে কি 4 নম্বর ব্যাটসম্যান হিসেবে আপনি প্রস্তুত করেছেন? ভাই যে কেউ তো যে কোনো জায়গায় খেলতেই পারে, এইটা এমন কোনো ব্যাপার না। আর টি-20 ফরম্যাট 20টা ওভারের খেলা, 120 বলের খেলা, সেইখানে আপনি ওই হিসাব করলে তো ওপেনারের সঙ্গে 5 নম্বর ব্যাটসম্যানেরই বা পার্থক্য কি? আপনি বলতে পারেন, এটা আপনি বলতেই পারেন। স্পেশালি আমাদের টপররা যখন এরকম ধসে পড়ে রেগুলার, তখন তো আপনি ওইভাবে বলতেই পারেন। কিন্তু প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা রোল থাকে, ডেফিনেটলি থাকে। সাকিবকে কি 4 নাম্বার ব্যাটসম্যান হিসেবে আপনি বিবেচনা করেছেন কিনা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি পর্বে? আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায়, কই সাকিব যখন এই কামব্যাক করলেন, এইবার ফেরত আসলেন, ফেরত আসার পর আফগানিস্তানের বিপক্ষে তিনি যে 2টা ম্যাচ খেলেছেন, সাউথ আফ্রিকার
ইউএসএ, সাউথ আফ্রিকা তো না, লাস্ট ইউএস এর বিপক্ষে যে দুইটা ম্যাচে ব্যাটিং করেছেন, তারপরে হচ্ছে গিয়ে ইভেন ভারতের বিপক্ষে যে ম্যাচটা, কোথায় কোন ম্যাচে সাকিবকে এইখানে হচ্ছে গিয়ে 5 নাম্বার 6 নাম্বারেই তো তাকে সবগুলো ম্যাচে খেলানো হয়েছে, সাকিবকে তাহলে এই ম্যাচে 4 নাম্বারে কি কারণে নামিয়ে দেওয়া হলো? সাকিবকে এই ব্যাটিং অর্ডার এবং সেই সব জায়গাগুলোতে তিনি ভালো করছেন না, এমন না যে 5 নাম্বার 6 নাম্বারে সাকিব খুব ভালো করছেন, যেই কারণে তাকে আসলে প্রমোট করে হচ্ছে গিয়ে এইখানটাতে 4 নাম্বারে আমরা না হয় নিয়ে আসলাম। সাকিব তো কোনো জায়গাতে ভালো করেননি, ব্যাটিংটা তো তার প্রবলভাবে প্রশ্নবিদ্ধ, তাহলে কি কারণে তাকে 4 নাম্বারে নিয়ে আসলেন? এখন আমাকে আপনি একটা কথা বলেন, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম যে 4টা জায়গায় টি-20 ফরম্যাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রুশাল, এই 4টা জায়গার 3টা জায়গার আমরা প্রস্তুতি ছাড়া ওয়ার্ল্ড কাপ খেলতে নামছি, প্রস্তুতি ছাড়া আমরা এই জায়গাটাতে নামিয়ে দিচ্ছি। আমরা অবশ্যই ওপেনার হিসেবে এখানে শান্তকে প্রস্তুত করিনি, ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির কথা আমি বলছি, প্রিপারেশনের জায়গাটা অবশ্যই 3 নম্বর হিসেবে লিটনকে প্রস্তুত করিনি, অবশ্যই 4 নম্বর হিসেবে আমরা সাকিবকে প্রস্তুত করিনি। তো 4টা জায়গার মধ্যে 3টা জায়গা যখন আপনার এরকম নড়বড়ে হবে, তখন আপনি এখানে ওয়ার্ল্ড কাপে এসে ভালো পারফরমেন্স আসলে করবেনটা কিভাবে? এই জন্য আমি বলছি যে যেমন খুশি তেমন খেলোর একটা লাইসেন্স এখানে হয়েই গিয়েছে মোটামুটি। আবার আপনি যদি এখন সাকিবের কথাটাই যদি বলি, সাকিবের বোলিং এর অংশটা যেগুলো আসি, ভয়ঙ্কর বাজে ফর্মের মধ্যে তিনি রয়েছেন, চাচ্ছেদাই বোলিং আসলে করছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটাতে তাকে দিয়ে মাত্র 1 ওভার বোলিং করানো হয়েছে, 1 ওভার সাকিবকে দিয়ে মাত্র বোলিং করানো হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ বরং হচ্ছে 3 ওভারে মানে তিনি বোলিং করে দিয়েছেন। এখন আপনি আমাকে বলেন যে বিশ্বকাপের আপনি যে আগের ম্যাচটাতে, যে ম্যাচটাতে হচ্ছে কি আমরা কি বলে চলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও কিন্তু সাকিবের বোলিংটা ভালো ছিল না, 3 ওভার বোলিং করেছেন। আমি প্রস্তুতির ওই অংশের কথাটা বলছি, প্রস্তুতির ওই অংশে তো সাকিব বাংলাদেশের খুবই ক্রুশাল একটা পার্ট ছিল। হ্যাঁ, তিনি ভালো ফর্মে ছিলেন না, হ্যাঁ ইউএস এর বিপক্ষে 3টা ম্যাচে মাত্র 1টা উইকেট পেয়েছেন, হ্যাঁ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচেও তিনি 4 ওভারে 47 রান দিয়ে কোনো উইকেট পাননি, সবই ঠিক আছে। কিন্তু বিশ্বকাপে এসে আপনি সাকিবের বোলিংকে 2 ম্যাচ মিলিয়ে 1 ম্যাচে তিনি 3 ওভার করবেন, আরেক ম্যাচে আপনি মানে সাকিব 1 ওভার করবেন, এইরকম প্রিপারেশন নিয়ে কি আমরা এসেছি? আমরা কিন্তু এরকম প্রিপারেশন নিয়ে আসিনি। এখন মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে আপনি বোলিং করাচ্ছেন, ফাইন, এটা তো খুবই ভালো কথা যে কেউ যদি এরকম মানে ওই অপশনটা যদি থাকে কয়েক ওভার বোলিং করে দিতে পারেন। ওয়ার্ল্ড কাপের আগের ওই সময়টাতে কি মাহমুদুল্লাহ রিয়াদকেও আমরা এটা করানোর জন্য প্রস্তুত করেছি? যদি আমরা সেটা করে থাকি, তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আমরা এরকম ভুড়ি ভুড়ি এত স্পিনার নিয়ে আসলাম কিসের জন্য? আমরা কি কারণে 4টা স্পেশালিস্ট স্পিনার নিয়ে এসেছি, যেইখানটাতে আমাদের এই ম্যাচটাতেও সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতেও মনে হয়েছে যে পেসার বোধহয় আরেকজন রাখলে ভালো হতো। টিমের স্ট্র্যাটেজি সাজানোর ওই জায়গাটাতে ভুল হতে পারে, হয়, ওটা অনেক বড় বড় টিমের অনেক ক্ষেত্রে সেটা হয়ে যায়। কিন্তু আপনি বিশ্বকাপের একটা প্রস্তুতি, এটা তো ভাই যেন তেন ব্যাপার না। আপনি যদি আগের সব কথা বাদ দেন, এই বছরের শুরু থেকেও যদি ধরেন, আপনি বিপিএল এর পর থেকে যদি ধরেন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছি, আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছি, ইউএস এর বিপক্ষে সিরিজ খেলেছি, প্র্যাকটিস ম্যাচের 2টা শিডিউল ছিল, সেইখানেও ভারতের বিপক্ষে একটা ম্যাচ খেলেছি। এই যে ওয়ার্ল্ড কাপের আমরা চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প করেছি, আমরা ঢাকায় প্র্যাকটিস করেছি, আমরা ইউএসএ দিকে প্র্যাকটিস করেছি, এই যে প্রস্তুতির একটা দীর্ঘ পর্বের ভেতর দিয়ে বাংলাদেশ টিম এসেছে, সেইখানটাতে তো আসলে যেই যে কথাগুলো বললাম, ব্যাটিং অর্ডার আপনি প্রথম 4টা জায়গার মধ্যে 3টা জায়গাটাতে আপনি এলোমেলো করে দিয়েছেন। আপনার বোলিং এর ওই জায়গাটা হচ্ছে কি স্পিনের সাকিবের যেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, সেইটাতে হচ্ছে কি আমরা প্রপার সার্ভিস সেই জায়গাটা তো আমরা পাচ্ছি না। তাহলে আপনি এটাকে কেন বলবেন না যে যেমন খুশি তেমন খেলো, একটা লাইসেন্স নিয়ে এই দলটা খেলছে? যদি এইভাবে বাংলাদেশ দল খেলে, তাহলেই বাংলাদেশের কাছ থেকে আসলে কত বেশি প্রত্যাশা করা যায় এই বিশ্বকাপে? বলেন তো দেখি। কোচ চান্ডিকা হাতুড়ি সিং আমাদের এই প্ল্যানিং এর একটা বিরাট বড় অংশ জুড়ে থাকেন, প্রবাবলি সবচেয়ে বড় অংশ জুড়ে থাকেন, শিওরলি সবচেয়ে বড় অংশ জুড়ে থাকেন। সো এই যে আমাদের যে অবস্থা টিমটার হচ্ছে গিয়ে যে প্ল্যান করেছিল, সেটার কোনো প্রতিফলন যে আমাদের খেলার মধ্যে নাই, অবশ্যই এইটার দায় কোচ চান্ডিকা হাতুড়ি সিং এর, তিনি তো এড়াতে পারবেনই না। কি বলবেন আপনি?